নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন লৌকিক ভয়ের গল্পে আপনাদের স্বাগত জানাই। এই নিবেদনে আমরা নিয়ে আসি আপনাদের জন্য বাংলার লৌকিক ভূতের গল্প, যেমন মেছো, জলপিশাচ, গুদ্রবঙ্গা, একানরে, আরও অনেক বিভিন্ন বাংলার লৌকিক হরর আইকন। আপনাদের অসংখ্য ভালোবাসায় এত কম সময়তে যে আমাদের চ্যানেল 800 সাবস্ক্রাইবারের হয়েছে, তার জন্য আমরা সবাই অত্যন্ত কৃতজ্ঞ। তাই এই উপলক্ষে আপনাদের সবচেয়ে বেশি পছন্দ করা গল্প গন্ধের একটা স্পিন অফ বা ওই গল্পের চরিত্র নিয়েই তৈরি আরেকটি গল্প নিয়ে এলাম। এর আগের গল্পটা ছিল পিশাচকে নিয়ে, সেই গল্পের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের গল্পে আওয়াজ দিয়েছে অঙ্কিতার চরিত্রে অনিশা, অরিন্দমের চরিত্রে তমাল, সুলেখার চরিত্রে মৃত্তিকা, মৃণালিনীর চরিত্রে মৌমিতা, অয়নের চরিত্রে রাহুল। বিভিন্ন চরিত্র, গল্প পাঠ, কভার ডিজাইন এবং এডিটিংয়ে কনিষ্ক। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। একটা ক্যাচ করে শব্দ হয়ে বিশাল শ্যাওড়া গাছের ডিজাইনওয়ালা কালো গেটটা খুলে গেল। একটা ফুল দিয়ে সাজানো সাদা অ্যাম্বাসেডর গাড়ি ঢুকলো সেখানে। সামনে তার একটি বিশাল দুমহলা বাড়ি। গাড়ি থেকে নামলো অঙ্কিতা। তার গায়ে এখনো বিয়ের সাজ। ওপাশ থেকে নামলো তার স্বামী অরিন্দম। মুখে যেন কোনো ভাব বা আবেগ চোখে পড়ল না। সে অঙ্কিতাকে লক্ষ্য করে বলে, আপনি ভেতরে যান, আমি জিনিসপত্র নিয়ে ঢুকছি। অঙ্কিতা বাগানের মাঝে বাঁধানো সিমেন্টের রাস্তা দিয়ে এগিয়ে গেল অট্টালিকার দিকে। বিশাল সবুজ কাঠের দরজার কাছে আসতেই অঙ্কিতা ভেতর থেকে কারুর বেরিয়ে আসার শব্দ শুনতে পায়। চন্দন কাঠের ক্ষীণ গন্ধ, আর তার সাথে আরও কিছুর একটা গন্ধ এসে লাগলো অঙ্কিতার নাকে। প্রকাণ্ড বাড়িটা যেন গাছগাছালির মধ্যে দৈত্যের মতো দাঁড়িয়েছিল। এসো, ভিতরে এসো। দরজা খুলে গেছে কখন অঙ্কিতা টেরই পায়নি। অঙ্কিতা দেখল সামনে দাঁড়িয়ে এক বয়স্ক মহিলা। গায়ে রেশমের শাড়ি, হাতে শাখা পলা, সিঁথিতে গাঢ় করে দেওয়া সিঁদুর, আর চোখে কাজল। অঙ্কিতার বুঝতে সময় লাগল না এই হলো তার শাশুড়ি, অরিন্দমের মা সুলেখা। সুলেখার চোখ একবার ওপর থেকে নিচ অব্দি অঙ্কিতাকে দেখে নিল। ভিতরে চলে এসো বউ, আর দাঁড়িয়ে থেকো না। অঙ্কিতা বাড়িতে ঢুকতেই অন্দর মহল থেকে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে আসে একজন যুবক। অঙ্কিতার দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল সে, আরে নতুন বৌদি। তার চোখ স্থির হয়ে দেখছে অঙ্কিতাকে। আমি অয়ন, তোমার দেওর। বলেই হাত এগিয়ে দিল নিজের। অঙ্কিতা হাত মেলাবে কিনা ইতস্তত করছিল, তখনই তার পেছনে এসে দাঁড়ায় অরিন্দম। অরিন্দমকে দেখে অয়নের মুখ যেন কিরকম বিরক্তি ফুটে ওঠে। বাবা কোথায়? অরিন্দম জিজ্ঞেস করল। সুলেখার মুখ শক্ত হয়ে গেল। যেখানে থাকে ওপরের ঘরে। অঙ্কিতার দৃষ্টি সিঁড়ির ওপরের দিকে চলে গেল, যেখানে একটি দীর্ঘ অন্ধকারময় হলওয়ে। সেই অন্ধকার হলওয়ের দিকে তাকাতেই তার মেরুদণ্ড দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও মেয়ে, ওদিকে কি দেখছো? অঙ্কিতার বিভ্রান্ত চোখ দেখে তীক্ষ্ণভাবে বলল সুলেখা। ওপরতলার দিকে আবার যেতে যেও না যেন। এরপর অরিন্দমের দিকে ঘুরে বলল, হ্যাঁ রে অরিন্দম, তুই ওকে বলে দিয়েছিস তো ওপরতলায় না যেতে? অরিন্দম যেন কথাটা শুনতেই পেল না। অরিন্দম সোজা চলে গেল নিজের ঘরের দিকে। অঙ্কিতাও তাকে অনুসরণ করে চলল। পিছনে দাঁড়িয়ে রইল অয়ন আর সুলেখা। দুজনেই মুখে একটা দুশ্চিন্তার ছাপ। অঙ্কিতার বিয়েটা বেশ তাড়াহুড়োতেই হয়েছিল। কলেজের ফাইনাল ইয়ার শেষ করে একটা প্রাইভেট ফার্মে চাকরি নেয় অঙ্কিতা। সেই সময় তার আলাপ হয় চন্দ্রনীলের সঙ্গে। ছেলেটা ভালো, ভদ্র স্বভাবের, বিশাল বড় হোটেলে ম্যানেজারের চাকরি করত।
কিন্তু বাড়ির লোকেরা চেয়েছিল কোনো সরকারি চাকরি ছেলের সাথেই বিয়ে হোক। বাড়ির অমতে গিয়ে বিয়েটা করেছিল অঙ্কিতা চন্দ্রনীলের সঙ্গে। বিয়ের প্রথম 1 বছর সব ঠিক ছিল। 1 বছর পরে অঙ্কিতার পেটে বাচ্চা আসে। এই সময় চন্দ্রনীল চেয়েছিল অঙ্কিতা চাকরি ছেড়ে দিয়ে বাচ্চাকে দেখুক, কিন্তু অঙ্কিতা চেয়েছিল গভর্নেন্স রেখে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে। সেই নিয়ে দুজনের মনোমালিন্য একটু হয়েছিল বটে। 1 কথায় 2 কথায় ঝগড়া, আর সেই থেকেই অশান্তি। শেষেমেশে একদিন অঙ্কিতার পেটে প্রচুর ব্যথা উঠল। হাসপাতালে গিয়ে জানা যায় বাচ্চাটা পেটেই মারা গেছে। এই ঘটনার জন্য চন্দ্রনীল অঙ্কিতাকেই দায়ী করল। এরপর বিয়েটাও আর বেশি দিন টিকল না। দিন দিন অঙ্কিতা যেন মুষড়ে পড়ছিল আরো বেশি। তাকে ঠিক করার জন্যই অঙ্কিতার বাবা মা অঙ্কিতার সম্বন্ধ দেখা শুরু করল। অনলাইনে বিভিন্ন ম্যাট্রিমনি সাইট ঘাঁটার পর অরিন্দমকে পাওয়া যায়। অরিন্দমের ঘরটা মাঝারি ধর, বিশাল বড় একটা খাট, একপাশে আলমারি, আরেকদিকে প্রকাণ্ড একটা আয়না। অরিন্দম অঙ্কিতার দিকে তাকিয়ে বলে, তুমি চাইলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি একটু মায়ের সাথে দেখা করে আসি। অঙ্কিতা শুনে পিছনে ঘুরতেই দেখে অরিন্দম নেই। প্রায় ঝড়ের গতিতে বেরিয়ে গেছে অরিন্দম। বাইরে একে মেঘ, তার উপর সন্ধ্যা নেমে এসেছে। অঙ্কিতা বাথরুমে গিয়ে নিজের বিয়ের সাজ খুলে স্নান করা শুরু করল। বাইরে এসে সুটকেস থেকে নিজের একটা শাড়ি বের করে পরে নিতে যাবে, হঠাৎ লোডশেডিং। এ বাড়িতে জেনারেটর আছে কিনা তা জানে না। অরিন্দমকে সেই কথা জিজ্ঞেসই করা হয়নি। অবশ্য অরিন্দমের সাথে সেরকম কথাও তো হয়নি। সূর্য ডুবে গেলেও হালকা আলো এখনো আছে। ওই আলোতেই শাড়ি পরার চেষ্টা করতে লাগলো অঙ্কিতা। তখনই দেখে ওর সামনে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। ওকে ঠিক দেখছে। অন্ধকারে কোনো এক শাড়ি পরা মহিলা এসে দাঁড়িয়েছে ওর সামনে। কে? তখনই আলো চলে এলো। অঙ্কিতা দেখে অন্ধকারে আয়নায় নিজেরই প্রতিফলন দেখে ঘাবড়ে গিয়েছিল সে। দরজায় করাঘাত, ওপাশ থেকে অরিন্দমের গলা, একটু দরজাটা খুলবেন? অঙ্কিতা দরজা লাগিয়েছিল কি মনে পড়ছে না ওর। সে দরজাটা গিয়ে খুলে দেয়। অরিন্দম ভেতরে এসে বলে, আপনি আজ এখানেই থাকুন, মা আর ভাইকে বলেছি আপনি সারাদিনের দৌড় জাম্পের জন্য ক্লান্ত, ওরা কেউ আপনাকে বিরক্ত করবে না। আর হ্যাঁ, রাতের খাবারের সময় একটু চলে আসবেন। অঙ্কিতা মাথা নাড়ল। অরিন্দম বাথরুমের দিকে চলে গেল। চুপচাপ বিছানার উপর এসে বসল অঙ্কিতা। মনের মধ্যে ফুটে উঠতে লাগলো পুরনো কিছু স্মৃতি। চন্দ্রনীলের সঙ্গে যখন প্রথম ওর ঘরে এসেছিল তখন পরিস্থিতি ছিল এর পুরোই উল্টো। একে তো দুজনেরই বয়স কম, তার উপর প্রেমের বিয়ে। চন্দ্রনীল ঘরে ঢুকতেই অঙ্কিতা তাকে জড়িয়ে ধরে বলেছিল, কি স্যার, এবার আপনাকে কে বাঁচাবে? সারা জীবনের মতো এখন আপনি বন্দি। চন্দ্রনীল হেসে বলেছিল, অত সহজ নয়, দেখোই না কে কাকে জব্দ করে। আচ্ছা, বেশি করবে, রাতে ঘরের ভিতর ঢুকতে দেব না। চন্দ্রনীল এবার অঙ্কিতাকে জড়িয়ে ধরে বলল, তাহলে তো যা করার তা ঘুমানোর আগেই সেরে ফেলতে হবে, কি বলো? অঙ্কিতা। অরিন্দমের গলা কানে ভেসে এলো অঙ্কিতার। খাবার টেবিলের পাশে বসে অরিন্দম ডেকে উঠল, একটু নুনটা দেবে? অঙ্কিতা ঘাবড়ে গিয়ে মাথা নেড়ে টেবিলের ওপাশ থেকে নুনটা নিয়ে অরিন্দমকে দিল। সামনের দিকে অয়ন আর তার শাশুড়ি বসে খাবার খাচ্ছে। ঘরের বয়স্ক চাকর ব্রহ্মানন্দ এসে এক থালা ভাত, ডাল, তরকারি নিয়ে চলে গেল ওপরের ঘরের দিকে। সিঁড়ির জায়গাটা সত্যিই যেন একটু বেশি অন্ধকার। ধীরে ধীরে ব্রহ্মানন্দের অবয়বটা মিলিয়ে গেল সেই অন্ধকারে।
নতুন একটা পরিবার, নতুন থাকার জায়গায় নিজেকে মানিয়ে নিতে যে কোনো মানুষের সময় লাগে, কিন্তু সেই সময়টা অবধি একটা অস্বস্তি কাজ করে। কিন্তু এরম অস্বস্তি অঙ্কিতা চন্দ্রনীলের সাথে কখনো অনুভব করেনি। চন্দ্রনীলের বাড়ির লোক ওকে আগের থেকে জানতো, সেটাও আলাদা ব্যাপার। প্রেমের বিয়ে আর সম্বন্ধ দেখে বিয়ের এই আকাশ পাতাল তফাৎ অঙ্কিতার সামনে এখন এসে দাঁড়িয়েছে। বাড়ির ভেতর ঢোকার পর থেকে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, বলে বোঝাতে পারবে না। অনেকটা যেন সমুদ্রের অতলে ডুবে যাচ্ছে সে। রাতে খেয়ে দিয়ে শুতে গেল, বিছানায় দু একটা গোলাপের পাপড়ি দেওয়া। সে চুপচাপ গিয়ে বসল। অরিন্দম আর ওর এটা প্রথম রাত। অঙ্কিতা নিজেকে মানসিকভাবে তৈরি করে নিচ্ছিল। ভালোবাসা না থাকুক, কিন্তু প্রত্যেক মানুষের একটা শারীরিক খিদে থাকে, আর সেই খিদে মেটানোর জন্য যেই মানুষটা সারাদিনে একবারও চোখ মেলায়নি অঙ্কিতার সাথে, সেই হয়তো এখন জানোয়ারের মতো অঙ্কিতার ওপর লাফিয়ে পড়বে বিছানায়। 2 ঘন্টা কি 1 ঘন্টা, তারপর ঘুম, তারপর আবার সেই সারাদিনের অবহেলা। দরজা খুলে অরিন্দম ঢুকল। অঙ্কিতা নিজের 2 হাত শক্ত করে মুঠো করে নিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো অরিন্দম বলে উঠল, আপনি কি এখনই ঘুমোবেন? অঙ্কিতা কি উত্তর দেবে ভেবে পেল না। আসলে কাল অফিস আছে, আমার ঘুম পাচ্ছিল, তাই আলো বন্ধ করে দিতাম। আপনি চাইলে টেবিল ল্যাম্প জ্বালিয়ে রাখুন। অঙ্কিতা মাথা নাড়ল। অরিন্দম আলো বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ল। ঘুম ভাঙল অঙ্কিতার দরজা ধাক্কানোর শব্দে। সে উঠে দেখে বিছানায় সে একা। মোবাইলে সময় দেখল 8টা বাজে। অরিন্দম তার মানে বেরিয়ে গেছে। সে গিয়ে দরজা খুলতেই দেখে শাশুড়ি সুলেখা এসে দাঁড়িয়েছে। আশা করি ঘুম হয়েছে। উত্তরে অঙ্কিতা শুধু মাথা নাড়ল। তোমার বর তো আজ কিছু না খেয়েই বেরিয়ে গেল। যাই হোক, চলো, অনেক কাজ আছে। অঙ্কিতাকে নিয়ে সুলেখা পৌঁছায় রান্না করে। সেখানে গিয়ে কিছু আলু আর একটা বঁটি দিয়ে বলল, নাও মেয়ে, এগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে রাখো, আমি ততক্ষণে মশলা বেটে আসি। অঙ্কিতা এর আগে কখনো আলু ছাড়ায়নি, তাও আবার বঁটি দিয়ে। প্রথম আলুর খোসা ছাড়াতে গিয়ে অনেকটা আলু নষ্ট করে ফেলল ভুল করে। সে কিভাবে কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ সামনে থেকে সুলেখা এসে বলল, কি আলু ছাড়ানো হলো? একটা আলু হলেও দাও দেখি। এ কি, আলু ছাড়াতে গিয়ে এ কি করেছো? খোসার সাথে সাথে আলুও ছাড়িয়ে দিয়েছো যে। আরও অনেকগুলো কথা বলতে যাচ্ছিল। পাশ থেকে হঠাৎ বাড়ির রাত দিনের কাজের লোক ব্রহ্মানন্দ এসে বলল, আরে বৌমা হয়তো পুঁটি ব্যবহার করিনি আগে। দিদি, আপনি যান, আমিও ওনাকে সব শিখিয়ে দেব। সুলেখা মুখ ঘুরিয়ে চলে গেল। ব্রহ্মানন্দ তখন অঙ্কিতার থেকে আলুগুলো নিয়ে ছুলতে বসল। কিন্তু এ কি হয়েছিল অঙ্কিতার? এরমভাবে কেউ কথা শুনিয়ে গেল অঙ্কিতাকে, আর সে কিছুই বলতে পারল না। এই অঙ্কিতাই এক সময় নিজের কলেজের প্রফেসরকে অ্যাসাইনমেন্ট দেখাবে না বলে কথা শুনিয়েছিল। এই অঙ্কিতায় অফিসের বস যখন ওর জায়গায় অন্য একজনকে প্রমোশন দেয়, তখন সবার সামনে তার নামে নালিশ করেছিল সিনিয়র ম্যানেজারের কাছে। নিজের অবস্থাতে নিজেরই কান্না পেল অঙ্কিতার। অঙ্কিতাকে এমনভাবে কাঁদতে দেখে ব্রহ্মানন্দর মাথায় হাত বুলিয়ে বলল, এ কি বৌমা, এরম কাঁদতে আছে নাকি? কাঁদে না, কাঁদে না, একদম কেমন কাঁদবে না। দিদিমণি তো ওরকমই, একটু বকা ঝকা করে, ওর কথায় কিছু মনে করো না। তারপর ওর জন্য 1 গ্লাস জল এনে দিল। দিদিমণি এরম ছিল না জানো তো, দাদা বাবুর শরীর খারাপ হওয়ার পর থেকে একটু চিন্তায় আছে।
অঙ্কিতা কি বলবে বুঝে পেল না। তার শ্বশুর মশাইকে আসার পর থেকে দেখেনি, শুধু জানে যে উপরের তলায় তিনি থাকেন, আর ব্রহ্মানন্দ ছাড়া কেউ বিশেষ চায় না সেখানে। কিন্তু কেন? ব্রহ্মানন্দকে কি জিজ্ঞেস করবে, নাকি বেশি নাক গলানো হয়ে যাবে? অরিন্দমকে জিজ্ঞেস করা যেত, কিন্তু সে কি বলবে কি বলবে না বুঝল না। সেদিন ব্রহ্মানন্দের খাতিরে বাড়ির সব কাজ একটু হলেও বুঝে নিল অঙ্কিতা। বিকেলে মা বাবার সাথে একবার ফোনে কথা বলে বাইরের ঘরে খাবার জল নিতে আসছিল। হঠাৎ চোখ গেল সেই ওপরে যাওয়ার সিঁড়ির দিকে। সিঁড়ির ওপরের দিকের অন্ধকারটা যেন রহস্যময়, যেন তার ভেতরে কত রহস্যই না লুকানো আছে। উপরের তলায় আলো জ্বলতে কখনো দেখেনি সে, এমনকি ব্রহ্মানন্দ গেলেও আলো বন্ধই থাকে। কিন্তু কেন? কি আছে ওপরে? ছোটবেলার কোনো রূপকথার গল্পের মতো লাগছে তার। গ্রামে থাকাকালীন দাদু দিদারা যেমন বলতো, শেওড়া গাছে ভূত আছে, সেখানে যেও না। আর রাত্রিবেলায় গ্রামের মেঠো পথ দিয়ে চলার সময় যখন কোনো শেওড়া গাছ পথের ধারে দেখা যেত, তখন দূর থেকে কেমন গাটা ছমছম করে উঠত। বৌমা, ওখানে কি করছো? ব্রহ্মানন্দের আওয়াজে সম্বিত ফিরল। অঙ্কিতা দেখে পিছনে অনেকটা দূরে, না দূরে নয়, নিচে ব্রহ্মানন্দ দাঁড়িয়ে, আর অঙ্কিতা সিঁড়ির ওপর প্রায় উপর তলায় উঠে এসেছে। এখানে কেমন করে আসলো সে? এখান থেকে যেন উপরতলাটা একটু দেখা যাচ্ছে, একটা সবুজ রঙের কাঠের দরজা। বৌমা, ওখানে যেও না। ব্রহ্মানন্দের ডাকে নেমে এলো অঙ্কিতা। আমি জানি না ওখানে কিভাবে গেলাম, আমি তো এখানেও দাঁড়িয়েছিলাম। বৌমা, ওপর মহল থেকে যত পারবে দূরে থাকবে, ও জায়গা ভালো নয়। কিন্তু কেন কাকা, ওখানে কি আছে? ব্রহ্মানন্দ কি একটা যেন বলতে গিয়ে থেমে গেল। বিকেলের শেষ রোদ এসে ঘরে ঢুকছে। ব্রহ্মানন্দ একটা করুণ মুখ করে বলল, পরে বলবো, এখন নয়। এখন পরে যাও বৌমা। অঙ্কিতা কিছুই বুঝতে পারল না। ম্যাম, উপরতলায় এমন কি আছে যেখানে গেলে ওর বিপদ হবে? ব্রহ্মানন্দ কাকাই বা কি বলতে চাইছে? আর হুট করে সে অত উপরে উঠলই বা কিভাবে? সেদিন সন্ধ্যাবেলায় অরিন্দম ফিরতে অঙ্কিতা জিজ্ঞেস করে, আচ্ছা বলছিলাম, বাবার সাথে তো একদিন দেখা হয়নি, একদিন উপরতলায় গিয়ে। অরিন্দমের যেন এক মুহূর্তের জন্য মুখের রং উড়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে এসে বলল, ঠিক আছে, দেখছি কি করা যায়। কাল সকালে একটু পাউরুটি বানিয়ে দিও, আমি 7:30টার মধ্যে বেরোবো, আর পারলে একটু গিজারটা অন করে দিও। অরিন্দমের সাথে কথা বলে কোনো লাভ হলো না অঙ্কিতার। অরিন্দম যেন এড়িয়ে এড়িয়ে চলে সারাক্ষণ তাকে। হয়তো মন থেকে এখনো অঙ্কিতাকে মেনে নিতে পারেনি, কিন্তু অঙ্কিতা কি পেরেছে অরিন্দমকে মেনে নিতে? সে কি পারবে চন্দ্রনীলের জায়গা ওকে দিতে? চন্দ্রনীল আর ওর সম্পর্কটা যে এভাবে নষ্ট হবে সে স্বপ্নেও ভাবেনি। শুরুর দিকে তো ভালোভাবেই শুরু হয়েছিল, কিন্তু ধীরে ধীরে কেমন যেন একঘেয়ে লাগতে শুরু করেছিল। বাচ্চাটা নষ্ট হওয়ার পর থেকে চন্দ্রনীল যেন দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছিল। অঙ্কিতা কি এমন করেছিল যে চন্দ্রনীল ওরম হয়ে গেছিল? আলমারি গোছাতে গোছাতে ভাবছিল অঙ্কিতা। হঠাৎ চোখ পড়ল একটা ডায়েরির দিকে, চামড়ার কভারওয়ালা একটা কালো ডায়েরি। এটা তো ও এনে রাখেনি, তবে কি এটা অরিন্দমের? কিন্তু অরিন্দমের আলমারিটা তো ঘরের উল্টো দিকে। সেখানে একটা দেওয়াল লাগোয়া আলমারিতে ও নিজের সব জিনিস রাখে। তাহলে ডায়েরিটা কার?
মনের কৌতূহল চেপে রাখতে না পেরে সে ডায়েরিটা খুলল। প্রথমেই একটা শুকিয়ে যাওয়া ফুল আর একটি সুন্দর হাসি মুখওয়ালা মেয়ের ছবি চোখে পড়ল, আর তার পাশেই দাঁড়িয়ে অরিন্দম। পিছনে ফুল দিয়ে লেখা অরিন্দম উইথ মৃণালিনী। ডায়েরির প্রথম পাতায় লেখা, অরিন্দমের সাথে বিয়েটা শেষমেশ হবে ভাবিনি। সেই কলেজের সময় থেকে প্রেম এতদিনে সার্থক হলো। অনেক কষ্টে একটা মাত্র ছবি তুলল ও। কাল এমনিও ওর বাড়ি যাব। নতুন জীবনের শুরু বলে নতুন ডায়েরি লেখা শুরু করলাম। পিছন থেকে দরজা খোলার আওয়াজ। অরিন্দম স্নান করে বেরিয়েছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? অঙ্কিতা বলে। অরিন্দম ঘাড় নাড়ল। আমি জানি এটা অনাধিকার প্রবেশ, কিন্তু আপনার প্রাক্তন স্ত্রী মৃণালিনী। নামটা শুনতেই এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো অরিন্দম। অঙ্কিতা তাড়াতাড়ি ডায়েরিটা আলনার তলায় লুকিয়ে ফেলল। আসলে আজ ঘর পরিষ্কার করার সময় কিছু পুরনো ছবি খুঁজে পেলাম, তাই। অরিন্দমের মুখ চোখের রং পাল্টে গেল, কিন্তু তাতে ভয় না রাগ সেটা বোঝা যাচ্ছে না। অঙ্কিতার দিকে ঘুরে সে বলল, মৃণালিনীকে নিয়ে এরপর আর কখনো এ বাড়ির ভেতর কারোর সঙ্গে কথা বলো না। কিন্তু আমি তো শুধু। এটাকে অনুরোধ ভাবতে পারো বা সতর্কীকরণ, সেটা তোমার ব্যাপার, কিন্তু ভবিষ্যতে যেন ওর নাম তোমার মুখ দিয়ে আর না শুনি, এতে তোমারই ভালো হবে। এই বলে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। অরিন্দমের এরম ব্যবহার আশা করেনি অঙ্কিতা। মনে মনে একটা চাপা অভিমান হল। যখন বিয়ে করার ইচ্ছেই ছিল না, তাহলে সম্বন্ধ পাঠালো কেন? অরিন্দমের বাড়ির থেকেই সম্বন্ধটা এসেছিল তো আগে। অঙ্কিতা পরে জানতে পারে যে তার বাবা মা নাকি ম্যাট্রিমনিতে তার প্রোফাইল তৈরি করে রেখেছিল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো অন্য সময় হলে, কিন্তু ও কি অরিন্দমের চোখে মুখে এক মুহূর্তের জন্য একটা চাপা আতঙ্ক দেখেছিল? মৃণালিনীর নাম নিতেই ওরম কেন করল? মৃণালিনী কিভাবে মারা গেছিল সেটাও তো ও জানে না। আলনার ভেতর থেকে ডায়েরিটা আবার বের করলো সে। বিছানায় শুয়ে পড়তে লাগলো সেটা। 1 সেপ্টেম্বর 2012। বাড়িটা বেশ বনেদি বনেদি ভাব আছে। বাইরে সুন্দর গোলাপ বাগান, সাজানো গোছানো বাড়িঘর, কিন্তু কিছু কিছু জিনিস খুব অদ্ভুত লাগছে। যেমন অরিন্দমের বাবা, ওনাকে কখনো দোতলা থেকে নামতে দেখলাম না। অরিন্দমের মা একটু খিটখিট করে, কিন্তু অরিন্দম বলেছে ও মনের ভালো। আর অরিন্দমের ভাই 4 সেপ্টেম্বর 2012। বাড়িতে সারাক্ষণই কেমন একটা থমথমে পরিবেশ। যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ সব সাধারণ থাকে, কিন্তু বাড়িতে ঢুকলেই মনে হয় যেন আমার ওজন 4 গুণ বেড়ে গেছে। ব্রহ্মানন্দ খুব সাহায্য করে দেয়। ইদানিং অরিন্দমের কাজের চাপ বেড়েছে। খুব সকালে বেরিয়ে খুব রাতে ফেরে। ওর চক্করে আমার ঘুম হয় না। অরিন্দমের কাজ পাগল ব্যাপারটা তার মানে বরাবরেরই। 27 সেপ্টেম্বর 2012। বাড়িতে কিছু একটা ব্যাপার আছে। ফোনের টাওয়ারের সমস্যা আছে, কিন্তু বিগত কিছুদিন ধরে সবকিছু কেমন যেন লাগছে। দোতলার অন্ধকারটা যেন আমাকে ডাকে। রাতে শুনতে পাই কেউ যেন উপরে চলাফেরা করছে। ব্রহ্মানন্দ আর অরিন্দম দুজনেই আমাকে যেতে মানা করেছে ওখানে, কিন্তু কেন? কি আছে ওখানে? 28 সেপ্টেম্বর। আজ যখন স্নান করছি যেন মনে হলো কেউ বাথরুমের জানলা দিয়ে আমাকে দেখছে। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কেমন যেন অস্থির হয় আজকাল অয়নকে নিয়ে। ওর তাকানো কথা বলাগুলো যেন কেমন একটা লাগে। অরিন্দম থাকলে ওকে দেখতে পাই না, কিন্তু ইদানিং অরিন্দম না থাকলেই
যেন কাছে চলে আসে। আজ আবার দোতলার ঘর থেকে কারোর হাঁটার আওয়াজ পেলাম। ওখানে অরিন্দমের বাবা আছে, কিন্তু পায়ের শব্দটা যেন খুব অদ্ভুত ধরনের লাগলো। একবার গিয়ে দেখতে হয়। এই অবধি পরে অঙ্কিতা একটা দীর্ঘশ্বাস নিল। ওর মনের মধ্যে যেন একটা অস্থিরতা জোর করে বসল। ওপরের তলা নিয়ে সবাই এত ভয় পায় কেন? এমনকি অরিন্দমের মায়ের মতো তাপুটে মহিলা উপর তলায় যেতে চায় না। 2012 মানে 14 বছর আগের ঘটনা। এতদিন ধরে অরিন্দমের বাবার অসুখ, কোনো ডাক্তার দেখায়নি কেন? তবে কি রাতের বেলা গিয়ে দেখবে একবার ওপরতলায় কি আছে? রাতে অরিন্দম এসে ঘুমিয়ে পড়ার পর অঙ্কিতা বেরিয়ে পড়ল নিজের ঘর থেকে। হাতে শুধু ফোনের টর্চ। রাতের বেলায় সব জানলা দরজা বন্ধ, বাইরে একটু আলো নেই। হুট করে লোডশেডিং হলে যেমন পুরো ঘরটা অন্ধকার নেমে আসে, ঠিক সেরকমই। মোবাইলের আলোর সাহায্যেই সে কোনো রকমে এসে পৌঁছালো সিঁড়ির সামনে। কেমন একটা ঠান্ডা হাওয়া আসছে যেন ওপরতলা থেকে। সেদিকে চোখ ফেলতেই গাটা কেমন যেন শিরশির করে উঠল। কিন্তু কৌতূহল আর উত্তেজনা তখন তার ভয়কে যেন ছাপিয়ে গিয়েছে। ভেতর থেকে কেউ যেন বলে উঠল, উপরে উঠেই দেখি না কি হয়। অঙ্কিতা এক এক করে সিঁড়ি অতিক্রম করে উঠতে লাগলো উপরে। উপরে উঠে যেখানে সিঁড়ি শেষ হয়েছে সেখানে লম্বা একটা গলি। গলির দুধারে দুটো ঘর, শেষের দিকে হয়তো বারান্দা। দুটো ঘরের একটার দরজা হালকা খোলা। না, এর বেশি এগুলো ঠিক হবে না অঙ্কিতা। আজ রাতের জন্য ঠিক হয়েছে। সে ফিরে আসলো। সিঁড়ি দিয়ে নামার পর নিজের ঘরের দিকে এগুতে যাবে, হঠাৎ কার সাথে যেন গায়ের ধাক্কা লাগলো। ফোনের আলো মুখে পড়তেই দেখে অয়ন। এ কি বৌদি, এত রাত্রে বাইরে একা ঘুরছো? অঙ্কিতা তোতলাতে তোতলাতে বলল, জল, আসলে তেষ্টা পাচ্ছিল খুব, তাই। তেষ্টা? হ্যাঁ, তেষ্টা আমারও পেয়েছে। কথাগুলো কেমন যেন শোনালো অঙ্কিতার। সে পাশ কাটিয়ে যেতে গেল, কিন্তু অয়ন যেন সরতেই চাইছে না। অবশেষে বাধ্য হয়ে গায়ে গা লাগিয়ে যেতে হলো। পিছন থেকে অয়নের গলা ভেসে এলো, এরপরে তেষ্টা পেলে বলবেন বৌদি। অয়ন কি ওকে ওপরের ঘরে যেতে দেখে নিয়েছিল? কিন্তু এত অন্ধকারে তা কি করে সম্ভব? পরের দিন সকালে উঠে রান্নার ঘরে গিয়ে তার শাশুড়ির রান্নার কাজে সাহায্য করতে লাগলো অঙ্কিতা। কিছুক্ষণের জন্য হয়তো সুলেখা দেবী একটু বাইরে গেছিলেন। সেই মুহূর্তেই নিজের কাঁধের কাছে একটা গরম নিঃশ্বাস অনুভব করল। পিছনে ঘুরে তাকাতেই দেখে অয়ন এসে দাঁড়িয়েছে। ঘাবড়ে গিয়ে সরে দাঁড়ালো অঙ্কিতা। হাতে একটা জলের বোতল নিয়ে এগিয়ে দিল তার দিকে। এই নিন বৌদি, আপনার জন্য জল আনলাম। অঙ্কিতা ঘাবড়ে গিয়ে বলে, না না, লাগবে না। ও, লাগবে না? আমি নিয়ে এলাম, ভাবলাম কাল রাতের তেষ্টা হয়তো এখনো মেটেনি। অঙ্কিতা ঢোক গিলল। তবে কি অয়ন বুঝে গেছিল যে ও ওপরের ঘরে গিয়েছে? তা বৌদি, তোমার রাতে এত তেষ্টা পায় কেন? মানে কি বলতে চাও? না, মানে বুঝতেই পারি দাদাও আজকাল ব্যস্ত, অফিসের কাজ, ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। বুঝতেই পারি তেষ্টা পাওয়াটাও স্বাভাবিক। তবে চিন্তা করবে না বৌদি, তোমার ঠাকুরপো আছে তো, তোমার সব দরকারে তোমার পাশে থাকবে। এসব কি অসভ্যতা হচ্ছে অয়ন? কি আর অসভ্যতা করলাম? তুমি বুঝতে পারছো না তুমি কি করছো? বলবো বাকিদের? ভয় দেখাচ্ছ বৌদি? আমার মনে হয় ওরা তোমার কথা শুনবে। আর বলেই দেখো, আমিও বলবো,
কাল রাতে তোমাদের আদরের বউ ওপরের ঘরে কি করতে গেছিল? অঙ্কিতা ঘাবড়ে গেল। অয়ন হাসতে হাসতে বেরিয়ে গেল ঘর থেকে। এই কোন নরকে এসে পড়ল অঙ্কিতা? আজই বিকেলে সে বেরিয়ে আসবে এখান থেকে। অরিন্দম আসুক। কিন্তু সেদিন অরিন্দম ফোনে জানালো ওর ফিরতে দেরি হবে। অঙ্কিতা আর কি করবে, নিজের ঘরে গিয়ে বসল। সারা দিনের তার শাশুড়িমার খিটখিটা নিতে মাথা ব্যথা হয়ে গেছে। আজ তো ব্রহ্মানন্দকেও তিনি ঝাঁঝিয়ে বললেন যেন এবার থেকে অঙ্কিতাকে একা কাজ করতে দেওয়া হোক। ব্রহ্মানন্দ বেশি কথা বাড়ায়নি। দিন দিন যেন মানসিক চাপ বেড়ে যাচ্ছে অঙ্কিতার উপর। আচ্ছা, মৃণালিনীকেও কি এরম কষ্ট পেতে হয়েছিল? ব্রহ্মানন্দকে একদিন জিজ্ঞেস করেছিল, সে যতদূর বলেছিল তার শাশুড়ি মা নাকি মৃণালিনীকে দিয়েও খুব কাজ করাত, কিন্তু মৃণালিনী করতো না। সে যতটা পারত করত, বাকি কেউ কিছু বলতে গেলে সে মুখের উপর কথা শুনিয়ে দিত। তার উপর অরিন্দম ওকে খুব ভালোবাসত, হয়তো তাই সে এত সাহস পেয়েছিল। জানতো এখানে আর কেউ না থাকুক, অন্তত অরিন্দম তো আছে। অঙ্কিতার পাশে তো অরিন্দমও নেই। মৃণালিনীর ডায়েরিটা খুলল সে। এরপর অনেকগুলো দিনের কিছু লেখা, শুধু শেষের একটা জায়গায় লেখা, আমি জানতে পেরে গেছি আমাকে পালাতে হবে। এখানে থাকলে আর একদিনও বাঁচব না। মহালয়ার দিন ও শক্তিশালী হয়ে উঠবে, আমাকে তার আগে পালাতে হবে। এরপর শুধু একটু কাঁপা কাঁপা হাতে লেখা, ব্রহ্মদৈত্য। অঙ্কিতা নামটা আগেও শুনেছে। তার মনে পড়ে যেতে লাগলো ছোটবেলার কথা। ছোটবেলায় সে যখন তার মাম্মামের বাড়িতে যেত, সেখানে লোক বসতি দূরে একটা মন্দিরের সামনে বিশাল শেওড়া গাছ ছিল। রাতের বেলায় লোকে খুব একটা যেত না সেখান দিয়ে। মাম্মাম বলতো সেখানে নাকি ব্রহ্মদৈত্য থাকে। অঙ্কিতা নেট ঘাঁটতে লাগলো, সেখানেই খুঁজে পেল ব্রহ্মদৈত্যর ব্যাপারে। ব্রহ্মদৈত্য এমন কোনো ব্রাহ্মণের প্রেতাত্মা যা কিনা অপঘাতে মারা গেছে। বাকি ভূত এবং প্রেতেরা এদেরকে সমীহ করে চলে। এদেরকে কোথাও কোথাও ভূতের রাজাও বলা হয়। কোনো বাড়িতে ব্রহ্মদৈত্য থাকলে সে বেশিরভাগ সময় উপরতলার ঘরে নিজের আধিপত্য বিস্তার করে। অঙ্কিতা ভাবতে লাগল, তবে কি এই বাড়ির দোতলায় কোনো অলৌকিক শক্তি বাসা বেঁধে আছে, যার ব্যাপারে মৃণালিনী জানতে পেরে গেছিল? এসবের উত্তর যার জানা আছে, অঙ্কিতাকে তাকে ধরতে হবে। ব্রহ্মানন্দ নির্ঘাত কিছু জানে, কিন্তু অঙ্কিতা তার থেকে কথা বের করবে কি করে? দরজা খোলার শব্দ, অরিন্দম এসে ঢুকল। অঙ্কিতার কিছু বলার আগেই অরিন্দম বলল, আমাকে কিছুদিনের জন্য বেঙ্গালুরু যেতে হবে, কোম্পানির একটা প্রেজেন্টেশনের জন্য। তুমি ঘর ছেড়ে বেরিও না। অঙ্কিতা কিছু একটা বলতে গেল, কিন্তু তার আগেই অরিন্দম যেন হাওয়ার মতো বেরিয়ে চলে গেল। এটা কি ধরনের অসভ্যতা! আশ্চর্য! মানে বিয়েতে মত নেই ঠিক আছে, কিন্তু এভাবে কথা না বলা, উত্তর না শুনে বেরিয়ে যাওয়া, মানুষ বলেই মনে করে না নাকি? সারাদিন সুলেখার বকা, অয়নের নোংরা দৃষ্টি, কত সহ্য করবে অঙ্কিতা? আর না, সে বেরিয়ে এলো ঘর থেকে। না, এবার অরিন্দমের সাথে খোলাখুলিভাবে কথা বলা প্রয়োজন। কিন্তু এ কি, অরিন্দম কোথায়? বাইরে থেকে গাড়ির শব্দ। অঙ্কিতা ছুটে গিয়ে দরজার কাছে যেতেই দেখে অরিন্দম একটা সাদা গাড়ি করে বেরিয়ে গেল। আশ্চর্য! এত কম সময়ের মধ্যে সে ঘর থেকে বেরোলো, গাড়িতে বসলো, আর বেরিয়েও গেল। অঙ্কিতার ব্যাপারটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। হঠাৎ কানের কাছে একটা ফিসফিসে কণ্ঠস্বরে অঙ্কিতা চমকে উঠল। দাদা গেছে, এবার শুধু তুমি আর আমি, বৌদি। অঙ্কিতা পেছন ফিরে দেখে অয়ন দাঁড়িয়ে। অঙ্কিতা ওকে একটা চড় মারতে গেল, কিন্তু তার আগেই অয়ন ওর হাত দুটো ধরে নিল। অঙ্কিতা ঝাঁঝিয়ে উঠল।
এসব কি হচ্ছে অয়ন? হলো আর কি, এবার তো হবে। এই বলে অয়ন অঙ্কিতাকে নিজের দিকে টেনে নিল। অঙ্কিতা কোনো রকমে নিজেকে ছাড়িয়ে এক ধাক্কা দিল অয়নকে। অয়ন ছিটকে পড়ল ঘরের এক কোণে। আর আমি মাগি, দাঁড়া, তোর হচ্ছে। হিংস্র জন্তুর মতো তেড়ে এলো অয়ন ওর দিকে। অঙ্কিতা নিজের প্রাণ বাঁচাতে ছুটে গেল সিঁড়ির দিকে। কোনো দিকে লক্ষ্য না করেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো সে। একটা দেওয়ালের গায়ে ভর দিয়ে নিজের হাঁপানি থামাল অঙ্কিতা। অনেকক্ষণ দৌড়ে হাঁপিয়ে গেছে সে। একটু শ্বাস নিয়ে আশেপাশে তাকালো। নিঝুম অন্ধকার। সে এসে পৌঁছেছে বাড়ির দোতলায়। দূরে একটা ক্ষীণ আলো জ্বলছে। অন্ধকার গলির মাঝে একটা খোলা দরজা। অঙ্কিতা এগিয়ে গেল সেদিকে। দরজাটায় হাত রাখতেই খুলে গেল সেটা। অন্ধকার ঘরে একটা মাত্র টেবিল ল্যাম্প চলছে বিছানার কোণে। সেখান থেকেই আলো ছড়িয়ে পড়ছে। ঘরে আসবাব বলতে একটা আলনা, একটা টেবিল আর একটা দরজার পাশে রাখা চেয়ার। ঘরে মাঝামাঝি একটা বিছানা। কেউ একজন যেন চাদর মুড়ি দিয়ে সেখানে শুয়ে আছে। সবকিছুরই উপর যেন একটা পাতলা ধুলোর আস্তরণ। দেখে মনে হয় যেন বহুকাল এই ঘরে কেউ আসেনি। আর তাছাড়া একটা গন্ধ এসে লাগলো তার নাকে। কোথাও কোনো ইঁদুর বা কিছু মরেছে। একটা আওয়াজ ভেসে এলো তার কানে, যেন বহুদূর থেকে আসছে। বাবা! অঙ্কিতা কাঁপা কাঁপা আওয়াজে ডেকে উঠল, কিন্তু এর কোনো উত্তর এলো না। অঙ্কিতা এক পা করে এগিয়ে গেল বিছানার দিকে। বিছানার উপর কেউ যেন শুয়ে আছে, সারা দেহ চাদরে ঢাকা। কি মনে হলো অঙ্কিতা? সে শুয়ে থাকা লোকটির মাথার কাছে গিয়ে চাদরটা সরালো, কিন্তু চাদরটা সরাতেই সে যা দেখলো তাতে তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে গেল। বিছানায় শুয়ে আছে অঙ্কিতার শ্বশুর মশাই। চামড়া কুঁকড়ে হাড়ের সাথে লেগে গেছিল। মনিহীন চোখগুলো শূন্যে তাকিয়ে। দেহ দেখে যে কেউ বলে দিতে পারে লোকটি অসুস্থ নয়, কারণে মারা গেছে। অঙ্কিতা দুপা পিছিয়ে এলো। এতদিন ধরে একটা মৃতদেহ তাদের বাড়ির ওপরতলায় রাখা, আর তার বাড়ির লোক কিছুই জানে না, নাকি জানে তাই কেউ ওপরে আসতে চায় না। ঘরের কোণ থেকে একটা মৃদু হাসির আওয়াজ ভেসে এলো তার কানে। অঙ্কিতা ঘুরে তাকায়। ঘরের কোণে রাখা চেয়ারে বসে আছে ব্রহ্মা। আমি ভেবেছিলাম তুমি আরো আগে এখানে চলে আসবে। ব্রহ্মানন্দ কাকা, এসব কি? আমি কিছুই বুঝছি না। ব্রহ্মানন্দের কথা বলার ধরন পাল্টে গেছে। চিন্তা করো না, সব বলবো একে একে। আসলে কি জানো, একসময় ব্যাপারটা এরকম ছিল না। তোমাকে প্রথম থেকেই বলিতে হবে। সালটা কত আমার মনে নেই, তবে হ্যাঁ, কোম্পানি তখনও ছিল। আমি এই বাড়িতেই কাজ করতাম। বড়বাবু খুব ভালো মানুষ ছিলেন, যাকে বলে দেবতা। আর ওনার বউ যেন সাক্ষাৎ লক্ষ্মী। গ্রামের লোকেরা কখনো কোনো সমস্যা হলে নিজের হাতে তাদের টাকা ধার দিতেন। সেবার গ্রামে যখন বন্যা হলো, বড়বাবু তো নিজে দাঁড়িয়ে লোকেদেরকে বাঁচিয়েছিলেন। বড়বাবুর দুই ছেলেও ছিল রাজপুত্রের মতো। বড় ছেলে অরিন্দম আর ছোট ছেলে অয়ন। বড় ছেলে সরকারি দফতরে চাকরি করত, আর ছোট ছেলে বাবার জমিদারিতে সাহায্য করত। ব্রহ্মানন্দ যেন কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করল। হয়তো মনে মনে কল্পনা করছিল পুরো ঘটনাটা। সেই সন্ধেবেলা বড় বৌমুনির শাঁখের আওয়াজ, ঘরময় ধূপধুনোর গন্ধ, পুজোর সময় পুরো পরিবার মিলে কলকাতায় গিয়ে ঠাকুর দেখা। ব্রহ্মানন্দকে অন্যমনস্ক দেখে এক দৌড়ে পালালো অঙ্কিতা। ঘর থেকে বেরোতেই সরু গলি, যার একদিকে সিঁড়ি, অন্যদিকে বারান্দা। সে তাড়াতাড়ি সিঁড়ির দিকে পালালো।
কিন্তু সিঁড়ির দিক থেকে ভেসে আসছে অয়নের আওয়াজ। বৌদি, ও বৌদি, লুকোচুরি খেলছো নাকি? অঙ্কিতা ভয় পেয়ে পাশে খোলা দরজাটার মধ্যে ঢুকে ছিটকিনি তুলে দিল। ব্রহ্মানন্দ কি বলছিল? অরিন্দম অয়ন নাকি ওর মালিকের ছেলে? কিন্তু কিন্তু সে তো বলল ইংরেজদের সময়কার ঘটনা। তা কি করে সম্ভব? অরিন্দম আর বাকি সবারই বয়স তো তাহলে অনেক বেশি হওয়ার কথা। ব্রহ্মানন্দ কাকার কি তাহলে মাথা খারাপ হয়ে গেছে? ঘরটা অন্ধকারে ভরা। দরজার পাশেই সুইচ বোর্ড। অঙ্কিতা সুইচ টিপতেই আলো জ্বলে উঠল। ঘরটা ভাঙা ভগ্ন আসবাবপত্রে ভরা, চারিদিকে ধুলোয় ভর্তি। কিন্তু এভাবে কতক্ষণ সে বন্দি থাকবে এই ঘরে? হঠাৎ তার নজর পড়ল পাশের দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে। একটি সম্ভ্রান্ত পরিবারের ছবি। একজন সুপুরুষ ব্যক্তি ও তার স্ত্রী চেয়ারে বসে আছে। তার পিছনে দাঁড়িয়ে দুটি খুব সুন্দর যুবক। কারা এরা? ছবিটা তো দেখে মনে হচ্ছে নিচের ঘরের তোলা হয়েছে। ছবিটা ভালো, তাই না? আমি তুলে দিতে সাহায্য করেছিলাম। অঙ্কিতা পিছন ঘুরে দেখে ব্রহ্মানন্দ এসে দাঁড়িয়েছে। অঙ্কিতা সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে গেল। ব্রহ্মানন্দ আবার বলতে শুরু করলো। যেদিন এই ছবিটা তোলা হয়েছিল সেদিন কলকাতা থেকে ফটোগ্রাফার আনানো হলো। আমি সাহায্য করে দিয়েছিলাম ছবিটা তুলে, কিন্তু কে জানতো তারপরে তিনি এত ঝামেলা হবে। শেষের দিকে গলাটা যেন হালকা কেঁপে গেল ব্রহ্মানন্দ কাকার। কি সব বলছো কাকা? এরা কারা? অঙ্কিতার গলায় ভয় ফুটে উঠেছে। এরাই তো ভট্টাচার্য পরিবার, আমার পরিবার। বড় মালিক যাওয়ার পর থেকে এদেরকে নিজের পরিবার ভেবেই দেখাশুনো করেছি। আমার তো নিজের বলতে কেউ ছিল না। ছোটবেলা থেকে এই বাড়িতেই মানুষ। বড়বাবু এইটুকুনি ছিলেন যখন ওনার দেখাশোনার দায়িত্ব আমি নিই। আমার নিজের পরিবার বলে কিছু ছিল না, কিন্তু বড়বাবুই আমার সব ছিলেন। সেই বড়বাবুই একদিন এরকম করবেন স্বপ্নেও ভাবিনি। ব্রহ্মানন্দের মুখের চারিপাশে যেন একটা অন্ধকার ছায়া ঘনিয়ে এলো। সময়টা ছিল পুজোর, ঠিক মনে নেই, হয়তো পঞ্চমীর সকালবেলা। এমনিতেই বাড়িতে দুর্গা পুজো হয়, তার তোড়জোড় চলছিল। আর আমাকে তো রোজই ভোরে উঠতে হতো কাজের জন্য। সেদিন রোজকার মতো ভোরবেলা উঠে নদীতে গেছিলাম নিজের চপান্নি করতে। ফেরার সময় বাড়িতে ঢুকতে যাব, হঠাৎ দেখি বাড়ির ছোট ছেলে অয়ন হন্তদন্ত করে বেরোচ্ছি। আমি ডাকতে যাব তাকে, কিন্তু সে যেন ঝড়ের বেগে গায়েব হয়ে গেল। সে নিয়েও আমি বেশি কিছু ভাবিনি সেদিন। নিজের ঘরে গিয়ে কাজে মন দিলাম। সকালে ওঠার পর থেকেই একটা ঝামেলা লক্ষ্য করলাম। সবাই মিলে অয়নকে খুঁজতে শুরু করেছি, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তখন গিয়ে সবাইকে সকালের ঘটনাটা জানাই। সবার মাথায় হাত পড়ল। লোক পাঠানো হলো খোঁজার জন্য অয়নকে। অয়ন অবশ্য কিছুদিন ধরেই চাইছিল নিজের বাবার আর দাদার ছায়ার থেকে বেরিয়ে নিজের জন্য কিছু করবে। তাই জন্য বহুবার টাকাও চেয়েছিল নিজের বাবার কাছে, কিন্তু তিনি দেননি। মনে হয় সেই জন্যই পালিয়েছিল। এই দৌড়ঝাঁপের মধ্যে সেদিন একটা কথা আমার মাথা থেকে বেরিয়েই গেল, আর সেটা ছিল নিজের এক দুঃসম্পর্কের ভাইকে টাকা পাঠানো। প্রত্যেক মাসে বড়বাবু আমাকে 15,000 টাকা করে দিত। আমি তার পুরোটাই ভাইয়ের কাছে দিয়ে দিতাম। তখনকার সময়কার 15,000 মানে অনেকটাই টাকা।
কিন্তু এত টাকা নিয়ে আমি কি বা করতাম? ভাইয়ের একটা ছোট্ট ব্যবসা ছিল, তার জন্য তাকে পাঠিয়ে দিতাম। সেদিন বিকেলে টাকা বের করতে গিয়ে দেখি সব টাকা উধাও। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে যখন কিছুই পেলাম না, তখন মনে পড়ল ভোরবেলায় অয়ন যখন বেরোচ্ছিল তখন সে শক্ত করে হাতে কিছু একটা ধরেছিল। আমার বুঝতে সময় লাগলো না অয়নই আমার টাকা দিয়ে পালিয়েছে। কিন্তু এই কথা আমি বড়বাবুকে কিভাবে বলতাম? তাও গিয়ে বড়বাবুকে ব্যাপারটা জানালাম। উনি যেন কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন, তারপর আমাকে চলে যেতে বললেন। না, টাকা আমি পেয়েছি, কিন্তু তারপর থেকেই সবাই কেন জানি আমার দিকে সন্দেহের দৃষ্টিতে দেখতে লাগলো। বড়বাবু কথাবার্তা কমিয়ে দেয়। এরপর একদিন বাড়িতে একটা আংটি হারিয়ে যায়। অরিন্দমের বউ মানে বড় বৌমা তার জন্য আমাকেই দোষারোপ করে। আমি বড়বাবুকে বহুবার বোঝানোর চেষ্টা করি, কিন্তু সেদিন বড়বাবুর চোখে আমি স্পষ্ট আমার প্রতি ঘেন্না আর রাগ দেখেছিলাম। উনি যখন আমার দিকে তাকিয়ে বললেন, ব্রহ্মানন্দ, জিনিসটা ঠিক করলে না, তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম। পিছন থেকে বড় বউও বলে উঠেছিল, কথা বলছো কেন বাবা ওর সাথে? এখনই বের করে দাও। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, বিশ্বাস করুন, আমি কোনো কিছু নিইনি। আমার কথা বিশ্বাস করুন বাবু, আমি কিচ্ছু করিনি। কিন্তু ওরা একটি বারও আমার কান্না শুনল না। আমাকে ধাক্কা মেরে বাড়ির বাইরে ফেলে দিল। বাড়ির বাইরে চৌকাঠে লেগে আমার মাথাটা ফেটে যায়। আর সেই সময় আমার মাথা কাজ করেছিল যে এই লোকেরা আমার আসল মনিব হতে পারে না, এরা আমার পরিবার নয়, তারা কখনো আমার ওপর অবিশ্বাস করবে না। কতক্ষণ ওভাবে পড়েছিলাম মনে নেই, তবে হঠাৎ কেউ যেন এলো। কালো রঙের একটা আবছায়া ছায়ামূর্তি এসে যেন আমাকে ছুঁয়ে দিয়ে গেল। তারপর থেকেই দেহ হালকা মনে হতে লাগলো, আর তার সাথে নিজের সারা গায়ে অনুভব করতে লাগলাম এক অসম্ভব জ্বালা, রাগ আর প্রতিশোধের জ্বালা। সেদিন রাতে নৃশংসভাবে শেষ করলাম সবাইকে। প্রথমে অরিন্দম, তার বউ, তারপর বড়বাবু, বড় ঠাকুরুন, আর সবার শেষে সেই অয়নকে। কিন্তু এরপর কি? যখন হোশ হলো তখন নিজের চারিদিকে শুধু মৃতদেহের স্তূপ দেখলাম। আমি কি করলাম? হাজার হোক, এ তো আমারই পরিবার ছিল। কিছুক্ষণ বসে বসে কাঁদলাম। তারপর যেন আমার ভেতর থেকে কেউ বলে উঠল, এরা তো এমনিতেও আমার আসল পরিবার ছিল না। আসল পরিবার তো কখনো অবিশ্বাস করে না। আর তাই এখন আমার উচিত আমার নিজের একটা পরিবার তৈরি করার চেষ্টা করা। প্রত্যেকবার তাই মৃত আত্মাদেরকে নিজের ক্ষমতার প্রভাবে আমি এই বাড়িতে আটকে রাখতাম। তারাও আমার ইচ্ছে মতো নিজেদের চরিত্রগুলো অভিনয় করত। কিন্তু অতৃপ্ত আত্মা কতদিনই বা আর পোষ মান। 2-3 মাস ঠিক থাকলেও তারপর থেকেই হয় একে অপরকে মারার চেষ্টা করত, নয় পালিয়ে যেত। তারপর আবার নতুন পরিবারের খোঁজ। কিন্তু এভাবে আর কতদিন? অনেক ভেবে এর এক উপায় বার করলাম। কোনোভাবে 4টি মহিলার বলি দিতে হবে। এই আত্মারা এখানে সব সময়ের জন্য
তখন স্থিত হয়ে যাবে। এরপর আমি এই আত্মাদেরকেই ওই মহিলাদেরকে আনতে বলি। শিশের বলিটা অরিন্দমই এনে দিয়েছিল, কিন্তু মেয়েটা সব জেনে গিয়েছে, তাই তাকে বলি দেওয়ার আগেই সে পালিয়ে যায়। যদিও পালিয়ে বাঁচেনি, তার মৃতদেহটা পাওয়া যায় একটা সিরিয়াল কিলারের বাড়ির থেকে। অরিন্দম আর অয়ন অবশ্য সেই ছেলেটিকে গিয়ে শেষ করে এসেছিল, কিন্তু কিন্তু এরপর তোমাকে আনা হলো, আর সেই তুমিও। এই অবধি বলে থামল ব্রহ্মানন্দ। অঙ্কিতা এতক্ষণ এক মনে সব শুনছিল। এবার সে বলল, তার মানে অরিন্দম, অয়ন, এরা সবাই? ঠিক, এরা কেউ বেঁচে নেই, আর এরা সত্যিকারের পরিবারও নয়, কিন্তু তোমার বলি দেওয়ার পর এরা হয়ে যাবে। এরা নিজেদের পূর্ব চরিত্রকে ভুলে গিয়ে পরিবারের আমার দেওয়া চরিত্রকেই বাস্তব করে তুলবে। তাই দয়া করে আমাদের জন্য এই কাজটা করে দাও লক্ষ্মী। ব্রহ্মানন্দ নিজের মুখে একটা বাঁকা হাসি নিয়ে এগিয়ে আসতে থাকলো অঙ্কিতার দিকে। অঙ্কিতা পাশ কাটিয়ে দরজা খুলে বেরিয়ে গেল সেখান থেকে। কিন্তু এ কি, গলিটা এত লম্বা তো ছিল না। সে দৌড়ে যেতে লাগলো সিঁড়ি থেকে। পিছন থেকে ডাক শুনতে পেল, পালিয়ে বাঁচতে পারবে না, আমি না চাইলে কেউ এখান থেকে বেরোতে পারে না। অঙ্কিতা কি করবে ভেবে পাচ্ছে না। সামনে যাবে না পেছন দিকে। চারিদিকে এই অন্ধকার যেন গভীর থেকে গভীরতর হয়ে আসছে। হঠাৎ সিঁড়ির দিক থেকে একটা ছায়ামূর্তি যেন এগিয়ে আসতে লাগলো তার দিকে। অঙ্কিতা থেমে গেল। সিঁড়ি দিয়ে উঠে আসছে অয়ন। ওর দেহ যেন বিকৃত হতে শুরু করেছে। ধীরে ধীরে বদলে যাচ্ছে তার অবয়ব। একটা ভয়ঙ্কর কালো ছায়া যেন এগিয়ে আসছে তার বিশাল লিকলিকে হাত পা দিয়ে। অঙ্কিতা পেছনে ঘুরতেই দেখে গলির অপর প্রান্তে দাঁড়িয়ে ব্রহ্মানন্দ। তার চোখ যেন অন্ধকারে চলছে। তার মুখের হাসির জন্য ঝিলিক মারছে তার 32 পাটি দাঁত। অঙ্কিতা কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। সেই মুহূর্তে কোথা থেকে একটা হিমশীতল হাত এসে যেন টেনে নিয়ে গেল ওকে। অঙ্কিতা কিছু বুঝে ওঠার আগেই সে দেখল বাড়ির দরজার সামনে সে এসে দাঁড়িয়ে। অঙ্কিতা দেখে তার পাশে দাঁড়িয়ে আছে অরিন্দম। চলে যাও অঙ্কিতা, হ্যাঁ এখনই পালাও, এ বাড়িতে আর থেকো না। কিন্তু তুমিও চলো। না অঙ্কিতা, আমি যেতে পারবো না। অরিন্দমের এতদিনের পাথরের মতো ভাবলেশীন মুখটায় ফুটে উঠছে করুণা। কিন্তু কেন অরিন্দম? না অঙ্কিতা, আমি তোমার অরিন্দম নই। আমার তো মনেও নেই আমি কে ছিলাম। শুধু মনে পড়ে নিজের দেহটাকে চুল্লিতে ঢুকতে দেখা, কিছু আবছা আবছা মুখ যারা কাঁদতে কাঁদতে চলে গেল। কোনো এক ভুলে যাওয়া কষ্ট টুকরে ওঠে বুকের মধ্যে। ব্রহ্মানন্দ আমাকে নিয়ে এসে নাম দেয়, আমাকে বলে আমি নাকি এ বাড়ির বড় ছেলে, আমাকে একটা নতুন জীবন দেয়। তখন কি জানতাম আমাকে ব্যবহার করে ও মেয়েদের বলে দেবে। মেয়েরা একবার বাড়ির ভেতর ঢুকলে ওদের মনের মধ্যে বাইরে যাওয়ার চিন্তাটাও আসে না। কিন্তু মৃণালিনীর এসেছিল, সেও তোমার মতো ছিল। ওকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম। ওকে পালিয়ে যেতে সাহায্য করি, কিন্তু বাঁচতে পারেনি। প্রেত হয়ে কি আর মানুষকে ভালোবাসা যায়? যাই হোক, তুমি পালাও, ওরা এক্ষুনি এসে পড়বে, তুমি পালাও। কিন্তু তুমি? আমি তো মরেই গেছি বহুকাল আগে, আমার আর ভয় কি? কথাগুলো বলতে গিয়ে যেন গলা কেঁপে উঠল অরিন্দমের। ধীরে ধীরে তার দেহ স্বচ্ছ হয়ে উঠছে। দেখা যাচ্ছে পেছনের দেওয়ালটা। দাঁড়াও, এক্ষুনি যেও না।
অঙ্কিতা মিনতির সুরে বলল, বিয়ের পর থেকে আজ অব্দি কোনোদিনও ভালোভাবে তাকাওনি, আর আজ যখন এত ভালোভাবে কথা বলছো। এই বলে কেঁদে দিল অঙ্কিতা। এরপর একটু থেমে বলল, আচ্ছা মানছি তুমি অরিন্দম নও, তাও তো বিয়ে হয়েছে আমাদের, নাকি নাকি তোমার পরিচয় তোমার নামের মতো সেটাও? যদি মিথ্যেই হতো তাহলে তোমাকে বাঁচাতাম কেন? এক মুহূর্তের জন্য অরিন্দম আর অঙ্কিতা চুপ, দুজনেই দুজনের দিকে নিষ্পলক তাকিয়ে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো ব্রহ্মানন্দের দানবিক আওয়াজ, কোথায় পালাচ্ছি? আজ তোকে বলে দেব। অরিন্দম এক ধাক্কা দিয়ে অঙ্কিতাকে বাইরে ফেলে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। অঙ্কিতার কোনো দিকে না তাকিয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো। বড় রাস্তায় উঠতেই ভাগ্যক্রমে তার একটা ট্যাক্সি চোখে পড়ল। ট্যাক্সি করে সে সবার আগে গেল পুলিশের কাছে। সেখানে তো প্রথম দিকে কেউ তার কথা বিশ্বাসই করতে চায় না, কিন্তু নিয়ম অনুযায়ী কোনো মহিলার কমপ্লেন্ট লেখা ভারতীয় আইন ব্যবস্থার সবচেয়ে জরুরি কাজ। তাই বাধ্য হয়ে দুজন লোক গাড়ি করে অঙ্কিতার সাথে যাওয়ার জন্য রাজি হলো। পূব দিকের আকাশ তখন লাল হয়ে আসছে। ভোরের আলোয় অঙ্কিতা যখন সেই বাড়ির সামনে পৌঁছালো তখন দেখে অবাক, সেই দুমহলা বাগান বাড়ির জায়গায় তার সামনে দাঁড়িয়ে আছে এই সময় একটি ধ্বংসস্তূপ, যার জায়গায় জায়গায় লতা আর গাছ গজিয়েছে। এই কি করে সম্ভব? অঙ্কিতা আর দুই পুলিশকর্মী সেই মরচে পড়া ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢুকল। যেই বাড়িঘর সে নিজে আজ সকাল অবধি পরিষ্কার করেছে, সেই সব জায়গায় পুরো ধুলোর আস্তরণ আর ভাঙা আসবাবপত্রে ভর্তি। কোথাও কোথাও ছাদ থেকে চুনবালি খসে পড়ছে। অঙ্কিতা নিজের থাকার ঘরে গেল। পাল্লাহীন ঢোকার দরজা দিয়ে ঢুকেই একটা ভাঙা আলমারি চোখে পড়ল তাদের। আলমারিটা খুলতেই অঙ্কিতা দেখে সেখানে ঝুলছে তার পরিপাটি করে সাজানো জামা কাপড়। ঘটনাটার 2 বছর কেটে গেছে। অঙ্কিতা ফিরে এসেছিল নিজের বাপের বাড়িতে। ওর বাবা মা দুজনেই আতঙ্কিত হয়েছিল পুরো ঘটনাটা শুনে। তবে এরপর আর অঙ্কিতাকে ওরা বিয়ের জন্য বলেনি। অঙ্কিতা এখন একটি এনজিওতে কাজ করে, ভালোই আছে সে। এখন আর চন্দ্রনীলের কথা তার মনে পড়ে না। চন্দ্রনীল নতুন বিয়ে করেছে, কিন্তু তাতে ওর মনে কষ্ট বা দুঃখ কিছুই হয়নি। তবে হ্যাঁ, মাঝে মাঝে অন্ধকারে চোখ বন্ধ করলেই মুখের সামনে ভেসে ওঠে অরিন্দমের মুখ। তার সেই দরজা বন্ধ করে দেওয়ার আগে তার দিকে তাকিয়ে শেষ বিদায়ের হাসিটা। মাঝে মাঝে মনে হয় অদৃশ্য হয়ে অরিন্দম যেন তার আশেপাশেই আছে। শরতের শেষ একটা দুপুর, হালকা হালকা শীতের আমেজ পড়েছে। অঙ্কিতা এসে দাঁড়ালো কলেজ স্ট্রিট থেকে একটু দূরে উত্তর কলকাতার একটা পুরনো বাড়ির নিচে। অনেক কষ্ট করে ঠিকানাটা পাওয়া গেছে। মৃণালিনীর দেহটা নাকি এ বাড়ির থেকেই পাওয়া গিয়েছিল। কোনো এক মানসিক অসুস্থ মানুষ যে নিজের বাড়িতে অন্য মানুষের কাঁচা মাংস খেত, সেই নাকি নিয়ে এসেছিল মৃণালিনীকে এখানে। রাস্তা থেকে দেখলে কেমন একটা গা শিরশির করে উঠল বাড়িটাকে। পেছন থেকে একটা আওয়াজ এসে কানে লাগলো, ও দৌড়ে, তাই না? অঙ্কিতা চমকে গিয়ে পেছনে ঘুরতেই দেখে একজন মাঝবয়সী লোক এসে দাঁড়িয়েছে। গায়ের রং ফর্সা, মাঝারি হাইট, গোলগাল চেহারা, চোখের নিচে কালি, গায়ে একটা লাল জামা। অঙ্কিতা লোকটাকে তেমন পাত্তা দিল না। রাস্তায় একা মেয়ে দেখে নির্ঘাত লাইন মারতে এসেছে। লোকটা আবার বলল, 2 বছর আগে এই বাড়িতে একজন দম্পতির মৃত্যু হয়। প্রথমে স্বামীকে পাওয়া যাচ্ছিল না, পরে স্ত্রী এবং স্বামীর বিকৃত মৃতদেহ পাওয়া যায়। এবার অঙ্কিতার কৌতূহল হলো, লোকটা হয়তো বাড়ির ব্যাপারে কিছু জানে। সে জিজ্ঞেস করল, তা এই বাড়ির ব্যাপারে কিছু বলতে পারবেন? কেন, আপনি এখানে থাকবেন নাকি? না, আসলে
আমি মৃণালিনী বলে একজনকে খুঁজছিলাম। ও হ্যাঁ, মৃণালিনী, হ্যাঁ, এখানেই তার দেহও পাওয়া গেছিল। আরে একটা ছেলে থাকতো এখানে, সেই নাকি মেরেছিল, মানুষ মেরে খেত, জানেন? কি নাম? প্রফেসর তীর্থ। আগে কল্যাণ ইউনিভার্সিটিতে সাইকোলজি পড়াতাম, এখন ছেড়ে দিয়েছি। আরও কিছু বলতে যাচ্ছিল লোকটা, কিন্তু তার আগেই মৃণালিনী। ছেলেটার নাম জানতে চেয়েছি। ও হ্যাঁ, ছেলেটা কী যেন নাম ছিল, মনে পড়েছে, মানিক। নামটা নেওয়ার সঙ্গে সঙ্গেই নাকে একটা পচা গন্ধ এসে লাগলো দুজনের।